স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের সিসি 13 পেপারের একটি গুরুত্বপূর্ণ টিকা 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের জাতীয় কংগ্রেসের কার্যাবলী নিয়ে আলোচনা করছি এবং সম্পূর্ণ উত্তর ভিডিওতে দিয়ে দিচ্ছি। অর্থাৎ প্রথম পর্বে কংগ্রেসী নেতৃবর্গের কার্যকলাপ কী ছিল তার সম্পূর্ণ উত্তরটা বুঝে নাও এবং খাতায় লিখে নাও। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা এক নতুন যুগের সূচনা করে। কংগ্রেসের প্রতিষ্ঠা 2 দশকের মধ্যে এই প্রতিষ্ঠানটি ভারতের রাজনৈতিক পটভূমিতে এক প্রধান জাতীয়তাবাদী সংস্থা এবং ভারতের মুক্তি সংগ্রামের মূল চালিকা শক্তিতে পরিণত হয়। প্রথম যুগের নরমপন্থী নেতৃবর্গ যে সংস্কার সাধনে ব্রতী হয়েছিলেন তাকে 3টি ভাগে ভাগ করা যায়, যথা রাজনৈতিক, প্রশাসনিক এবং অর্থনৈতিক। প্রথমেই আমরা রাজনৈতিক দিক নিয়ে আলোচনা করব। প্রথম যুগের নরমপন্থী নেতৃবর্গ দেশের শাসন ব্যবস্থা পরিচালনায় অধিকতর অংশগ্রহণ করতে উৎসাহী ছিলেন। তারা ভারত সচিবের কাউন্সিল বিলুপ্তিকরণ এবং কমন সভায় অন্তত 2 জন প্রতিনিধি পাঠানোর দাবি জানান। পরবর্তীকালে নরমপন্থী নেতারা ভারতের শাসন কাঠামোয় দেশীয় প্রতিনিধিদের আরও ক্ষমতা দান, বড়লাটের আইন পরিষদ ও প্রাদেশিক আইনগুলির সম্প্রসারণ এবং নির্বাচনের মাধ্যমে ভারতীয় প্রতিনিধিদের নিয়োগ প্রভৃতি দাবি জানান। 1905 খ্রিস্টাব্দে দাদাভাই নৌরোজি এবং গোপালকৃষ্ণ গোখলে কানাডা ও অস্ট্রেলিয়ার ধাঁচে স্বায়ত্তশাসন, আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবি করেন। এরপর আমরা দেখব প্রশাসনিক সংস্কার। কংগ্রেসী নেতৃবর্গ কিন্তু কিছু প্রশাসনিক সংস্কারের দাবি জানায়। তারা সরকারি কাজে ভারতীয়করণের উদ্দেশ্যে ইংল্যান্ডের অনুকরণে ভারতীয় ICS পরীক্ষার দাবি জানান। এছাড়া প্রশাসন থেকে বিচার বিভাগের পৃথকীকরণ, জুরি প্রথার প্রসার, অস্ত্র আইন বাতিল, পুলিশ প্রশাসনের সংস্কার, আয়কর ও লবণ আইন কমানো ইত্যাদি দাবি তারা সরকারকে জানায়। প্রসঙ্গত উল্লেখ্য যে সরকার তাদের কোনো দাবি মেনে নিতে চাননি। আমরা দেখব অর্থনৈতিক দাবি। প্রশাসনিক সংস্কারের ন্যায় নরমপন্থী নেতারা ব্রিটিশ শাসনের কাছে অর্থনৈতিক সংস্কারেরও দাবি জানায়। দেশের অর্থনৈতিক শোষণ, সম্পদের নিষ্কামন এবং ভারতবর্ষের দারিদ্রতা সম্পর্কে নরমপন্থী নেতারা সচেতন হয়ে ওঠে। এই সচেতনতা প্রথম লক্ষ্য করা যায় দাদাভাই নৌরোজি, রমেশচন্দ্র দত্ত, গোপালকৃষ্ণ গোখলে প্রমুখ নেতৃবর্গের মধ্যে। অর্থনৈতিক শোষণের প্রতিকারের উদ্দেশ্যে তারা করভার হ্রাস, প্রশাসনিক ও সামরিক খাতে খরচের হ্রাস, শিল্পের উন্নতি ও অবাধ বাণিজ্যের নীতি পরিত্যাগ ইত্যাদি সুপারিশ করেন, কিন্তু এক্ষেত্রে সরকারের মনোভাব ছিল নেতিবাচক। এবার আমরা দেখে নেব অন্যান্য সংস্কার। অর্থনৈতিক দাবি দেওয়ার পাশাপাশি নরমপন্থী নেতৃবর্গ ভারতবাসীর স্বার্থ সুরক্ষিত করার জন্য আরও কতগুলি দাবি দাওয়া জানায়, যেমন সংবাদপত্র ও বাক স্বাধীনতার অধিকার ইত্যাদি। এছাড়া 1 নম্বর দেখো, জনগণের মধ্যে প্রাথমিক শিক্ষার বিস্তার ঘটানো। 2 নম্বর, কৃষকদের উন্নতির জন্য সেচ ব্যবস্থার সম্প্রসারণ ঘটানো। 3 নম্বর, দেশবাসীর স্বাস্থ্য রক্ষা। 4 নম্বর, রোগীর চিকিৎসা ব্যবস্থা বহন করার দাবি জানান। এবার আমরা এর নেতিবাচক দিক, অর্থাৎ কীভাবে নরমপন্থী নেতৃবর্গ তাদের এই আবেদন নিবেদনের জন্য সমালোচিত হয়েছিলেন সেটা দেখে নেব। প্রথম যুগের নরমপন্থী নেতৃবর্গ আপাতদৃষ্টিতে খুবই সাধু উদ্দেশ্য গ্রহণ করলেও তা ব্যর্থ হয়ে গিয়েছিল। তার কারণ সাধারণ মানুষের সঙ্গে তাদের কোনো যোগাযোগই ছিল না। সাধারণ মানুষকে বাদ দিয়ে এই আন্দোলনের সূচনা হয়েছিল। সংগ্রামী মনোভাবের চেয়ে সন্ন্যাসী ও ভিক্ষুকের মনোভাবই ছিল এদের প্রবল। বঙ্কিমচন্দ্রের ভাষায়, জয় রাধে কৃষ্ণ দাও গো, ইহা ইয়াদের পলিটিক্স। পরিশেষে বলা যায় যে নরমপন্থী আন্দোলনের ব্যর্থতা অন্যতম কারণ ব্যক্তি প্রাধান্য, যা কংগ্রেসকে যথেষ্ট দুর্বল করেছিল। এবার আমরা একদম উত্তরের শেষে চলে এসেছি, মূল্যায়নটা দেখে নাও। উপরিউক্ত ব্যর্থতা ও দুর্বলতা সত্ত্বেও ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কংগ্রেসের প্রথম যুগের নরমপন্থী নেতারা অবদান অস্বীকার করা যায় না। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। অবশ্যই তোমরা জানিও কমেন্ট বক্সে ভিডিওটি তোমাদের কেমন লাগলো।
যারা চ্যানেলে নতুন হয়ে থাকবে এই ধরনের গুরুত্বপূর্ণ সমস্ত ভিডিও পেতে সবার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তরগুলো ভিডিওতে আপলোড করে দেবো, তোমরা দেখে নিও। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।